আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, সামাজিক মাধ্যমে আমাদের এই বাংলায় যারা খুব ইনফ্লুয়েন্সিয়াল ইদানিংকালে, তাদের মধ্যে নিঃসন্দেহে ডাক্তার পিনাকি ভট্টাচার্য অন্যতম। তো ইউটিউবের ট্রেন্ডিংয়ে বা সামাজিক মাধ্যমের ট্রেন্ডিংয়ে অবশ্যই তার অনেক গুরুত্ব রয়েছে, তার বক্তব্যের গুরুত্ব রয়েছে। অনেকেই শুনেন, আমি তো শুনি, তার সঙ্গে সঙ্গে যারা তার বিরোধী তারাও শুনেন, মনোযোগ সহকারে শুনে বিরোধিতা করার জন্য শুনেন। এবং আমার বিশ্বাস পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনাও তার বক্তব্য শুনতেন। আর এখন যারা আছেন তারা শুনেন কিনা আমি বলতে পারবো না, বাট মনে করে শোনা উচিত। একইভাবে শাহেদ আলম আছেন আমেরিকা থেকে, তিনিও করেন, একসময় প্রথম আলোতে চাকরি করতেন, তরুণ সাংবাদিক। তিনিও সাধ্যমতো জেন্টলম্যান ওয়েতে, ভদ্র ভাষায় তিনি তার বক্তব্য উপস্থাপন করেন। যথেষ্ট যুক্তি থাকে, তথ্য থাকে, আপনি ভিন্ন মত পোষণ করতে পারেন তার অনেক বক্তব্যের সঙ্গে, কিন্তু তার যে অ্যানালাইটিক্যাল পাওয়ার, এটাকে আপনার শ্রদ্ধা করতে হবে। তিনি চিন্তা ভাবনা করে অনেক কথাগুলো বলেন। বাংলাদেশে বেশ কয়েকজন আছেন, আমরা যারা বাংলাদেশে আছি, আমাদের অনেক পরিবেশ পরিস্থিতি, তারপরে আইন কানুন থেকে শুরু করে অনেক কিছু রক্ষা করে আমাদেরকে এই সমাজে চলতে, আমরা ফ্রি স্টাইলে অনেক কথাগুলো বলতে পারি না। তো যার জন্য ঘুরিয়ে পেঁচিয়ে অনেক কথাগুলো বলতে হয় বাংলাদেশে। আগেও বলতে হতো এবং এখনো বলতে হচ্ছে, এবং আগের চাইতে এখন পরিবেশ এবং পরিস্থিতি খুব অস্থির হয়ে গিয়েছে। যেমন দেখা গেল, আমি 2009 সন থেকে প্রথা বিরোধী রাজনীতি করছি এবং প্রথা বিরোধী বক্তব্য দিয়ে আসছি, লেখালেখি করছি আওয়ামী লীগের বিরুদ্ধে। আমার বাসা ঢাকা কলেজের পেছনে, কিন্তু কখনো ছাত্রলীগের বা যুবলীগের বা আওয়ামী লীগের কোনো একটা লোক টেলিফোন করে আজ পর্যন্ত একটা অশ্লীল শব্দ, বাজে শব্দ বলেনি। যেখানে আমি এই শিরোনামে লেখা লিখেছি, দেশ ভালো পাকিস্তান, নেতা ভালো আইয়ুব খান, কিন্তু আওয়ামী লীগ জিজ্ঞাসাও করেনি। আমি লিখেছি কাদের মোল্লা সাহেবকে নিয়ে, এই কাদের মোল্লা সেই কাদের মোল্লা নয়। আমি লিখেছি সে যুদ্ধাপরাধীদের নিয়ে, সাইদি সাহেবকে নিয়ে অনেকবার লিখেছি, 6-7 বার লিখেছি। তো এই আওয়ামী লীগের একটা পলিটিক্যাল কালচার ছিল, সেই কালচারের কারণে তারা এই নেতিবাচক বিষয়গুলোকে হজম করতে পেরেছে। তার সঙ্গে সঙ্গে আওয়ামী লীগের অনেক ইতিবাচক দিকগুলো বলেছি, আবার বিএনপির ইতিবাচক দিক বলেছি, নেতিবাচক দিক বলেছি, আর জামাতেরও ইতিবাচক দিক বলেছি, নেতিবাচক দিক বলেছি, এবং এখনো বলে যাচ্ছি। এখন প্রশ্ন হলো, এই কথাগুলো কেন বলছি? এই কথাগুলো বলছি এই কারণে, কাফির যে শব্দ, কুফর যে শব্দ, কাফির একটা প্রাচীন আরবি যে একটা শব্দ নয়, ঠিক, এটা পরবর্তী কোরআনের সঙ্গে এটা যুক্ত হয়েছে। কিন্তু এটা হলো এমন একটা বিষয় যে আরব দেশে মাটির মধ্যে অনেক কিছু গোপন করে রাখা হতো, এটাকে কুফর বলা হতো, এবং যারা এই কাজগুলো করতো, গোপন রাখতো, তাদেরকে কাফির বলা হতো প্রাক ইসলামিক যুগে। তো যখন ইসলাম আসলো, তখন ইসলাম যে সত্য, আল্লাহর নবী যে সত্যিকার অর্থে আল্লাহ রাসূল, এটা অনেক যারা মূর্তি পূজারী ছিলেন, অনেক ইহুদি পণ্ডিত ছিলেন, খ্রিস্টান পণ্ডিত ছিলেন, তারা জানতেন, কিন্তু জানা সত্ত্বেও তারা গোপন রাখতেন। এর কারণ হলো, এর সঙ্গে ব্যবসা বাণিজ্য, এর সঙ্গে রাজনীতি, এর সঙ্গে সামাজিক প্রতিপত্তি, অনেক কিছু জড়িত। তো এই কারণে তারা এগুলো হারাতে চাইতেন না, এবং তাদেরকে এই জন্য বলা হতো যে তারা সত্য জানা সত্ত্বেও তারা এই বিষয়গুলো গোপন করে, এবং এটা হলো কুফরি বা কাফের, আমরা কেউ টিকতে পারবো না। এখন যেটা বলছিলাম, ডক্টর পিনাকি, তো ডক্টর পিনাকি তিনি যেভাবে বলতে পারেন বিদেশে বসে, আমি তো এভাবে বলতে পারেন। এখানে একটা ব্যাপার হলো, দেখেন এখন পাইকারি হারে মামলা হচ্ছে, এবং এই মামলা নিয়ে একটা বিরাট ব্যবসা শুরু হয়ে গেছে। এর সঙ্গে রাজনীতিও জড়িত, অরাজনীতি জড়িত, অপরাজনীতি জড়িত, তার সঙ্গে সঙ্গে স্বার্থ, সবকিছু জড়িত। মানে যে কোনো একটা গ্রুপকে, প্রতিপক্ষ যার টাকা আছে, জমি আছে, দখল আছে, তাকে হেনস্থা করার জন্য 1 নম্বর আসামি শেখ হাসিনা নিচে 200 লোকরে জড়িয়ে সে একটা বিরাট মামলা কোর্টে দিয়ে দিল, থানায় দিয়ে দিল। এখন থানা এবং কোর্টগুলো এরকম একটা মানসিক চাপের মধ্যে রয়েছে, তাদের কাছে এই ধরনের কোনো মামলা গেলেই তারা নিয়ে নিচ্ছে, এবং এর একটা মামলাও টিকবে না। বিনিময়ে কি করবে? এই মামলাগুলো চালাতে গিয়ে
যারা চালাবে, যারা অ্যাচিভ করবে, পুরো সামাজিক যে স্ট্রেনগুলো আছে সেগুলো নষ্ট হয়ে যাবে। ফলে সবাই এখন বলা শুরু করছে যেই লাউ সেই কদু। তা আমরা কেন সেই লাউ, ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো এরকম বিশ্ববিখ্যাত লোকের সঙ্গে আমার কেন সে শেখ হাসিনার সেই লাউ আর ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমরা কদু কেন বলতে যাব? বোঝার চেষ্টা করেন। কাজেই এই লাউ কদু থেকে বাঁচাতে হলে এই ধরনের যে মামলা মোকদ্দমা, সেই মামলা মোকদ্দমা বন্ধ করতে হবে। এবং বিএনপি এখন বলছে যে না, কোনো মামলা গেলেই নেওয়া যাবে না, জিডি এন্ট্রি করেন, তদন্ত দেন, তদন্ত দিয়ে তারপর শেষে যদি সত্য প্রমাণিত হয় তারপর সেটা মামলা করেন। আর অথচ এরকম শত শত হাজার হাজার মামলা যদি হয়ে থাকে, তাহলে আওয়ামী লীগ যেভাবে মামলা করেছে, গায়েবী মামলা করেছে, তাহলে এই জমানাতে ডক্টর ইউনূসের সঙ্গে তাদের পার্থক্যটা কি হলো? এই হলো এক। 2 নম্বর হলো যে আগামীতে যে বিপত্তি আসতে পারে, একটা জিনিসের মধ্যে স্মরণ করতে হবে যে যাদের উর্দি পড়ে, যেমন আনসার, বিজিবি, ইভেনকি গ্রামের চৌকিদার, মিলিটারি অর্থাৎ সেনাবাহিনী, পুলিশ, এদের কিন্তু উর্দি সংক্রান্ত একটা নিদারুণ ইউনিটি আছে। আপনি একজন পুলিশের কনস্টেবলকে অপমান করেন, আইজি সাহেব ওটা যতদিন চেয়ারে বসে থাকবে আপনাকে কিন্তু সে কখনোই ছাড় দেবে না। আপনি একজন আইজি সাহেবকে অপমান করেন, এটা যদি প্রকাশিত হয়ে যায়, একবার অজয় পাড়াগাঁয়ের যাকে বলা হয় একজন কনস্টেবল 20 বছর পরে হলে আপনাকে ঘৃণা করবে। ঠিক সেনাবাহিনীর মধ্যে একই অবস্থা। এখন এই যে আমরা যে কাজগুলো করেছি, মানে এই আন্দোলন হয়েছে, সংগ্রাম হয়েছে, তো এখানে আমরা হত্যা মামলা করছি, কিন্তু ক্রিমিনাল কেস অনুযায়ী 50 বছর পরেও, 100 বছর পরেও একটা ক্রিমিনাল কেস নতুন করে চালু হতে পারে। এখন আওয়ামী লীগের লোক যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরও কিন্তু মামলা করার সুযোগ থাকবে। তো এই বিষয়গুলো এখন যারা আছেন তাদেরকে একটা আইনি প্রক্রিয়ার মধ্যে আনতে হবে, যেন আগামীতে এই বিষয়গুলো নিয়ে যারা এই আন্দোলনের নেতৃত্বে আছেন, সরকারের নেতৃত্বে আছেন, তারা যেন ফেতনা এবং ফ্যাসাদের মধ্যে না পড়েন। দ্বিতীয়ত, এখানে নির্মমভাবে অনেক পুলিশ মারা গেছেন। অর্থাৎ পুলিশের হাতে যেভাবে শহীদ আবু সাইদ মারা গিয়েছেন, শহীদ হয়েছেন, তদ্রূপ অনেক পুলিশ, এবং সেই পুলিশের মধ্যে আমরা তো হারুনকে মারতে পারিনি, বিপ্লবকে মারতে পারিনি, আমরা মেহেদি নামক যে দুর্বৃত্ত বিএনপির অফিসে গিয়ে বারবার আক্রমণ করেছে, আমরা তো তার একটা পশমও ছুঁতে পারিনি এখন পর্যন্ত। এরপরে হাবিব কোথায়, মেট্রোপলিটন হাবিব কোথায়, মনির কোথায়? অর্থাৎ যারা এই পুরো বাহিনীটিকে তছনছ করে ছেড়ে দিয়েছে, আপনি যদি 100 এরকম ক্রিমিনাল প্রকৃতির আওয়ামী পান্ডা ধরেন, আমরা তো এখনো তাদের একটা পশম স্পর্শ করতে পারি না। কেউ বলছে হারুনকে গণপিটুনি দেওয়া হয়েছে, হারুন ওখানে আছে, কিন্তু এখন পর্যন্ত আমরা কিচ্ছু করতে পারিনি তাদেরকে, এবং ভবিষ্যতে যে করতে পারবো সেটা আজকের দিন পর্যন্ত তার কোনো নমুনা নেই। কিন্তু আলটিমেটলি দেখেন যারা ক্ষতিগ্রস্ত হয়েছে বেশিরভাগ ক্ষেত্রে সাব ইন্সপেক্টর এবং কনস্টেবল। তো সাব ইন্সপেক্টররা অনেকে ঘুষ ঠুস খেয়ে ঢাকাতে বাড়ি সাড়ি করে, খুব অল্প, কিন্তু কনস্টেবলরা বিশ্বাস করেন, আমাদের দেশে কনস্টেবলরা সব মিলিয়ে যদি 2,30,000 থাকে তাহলে প্রায় 1.5 লাখের মতো কনস্টেবল। এরা যে বেতন পায়, ভাতা পায়, মানবতার জীবনযাপন, সে ট্রাফিক সার্জেন্ট থেকে শুরু করে, একটা মানুষ এ যুগে কেউ 2 টাকা ঘুষ খায়? আমরা ট্রাফিক পুলিশের একজন কনস্টেবল একটা রিক্সাওয়ালার কাছ থেকে 2 টাকা ঘুষ খাচ্ছে, ওর যে বেতন ভাতা সেই অনুযায়ী কিন্তু এই সমাজ অনুযায়ী সে চলতে পারে না। আমি একটা ঘটনা জানি যে এক পুলিশ কনস্টেবলের এইখানে মারা গেছে, তার লাশ ঢাকা থেকে নেওয়ার মতো, গ্রামে নেওয়ার মতো ভাড়া সেই পুলিশ কনস্টেবল পরিবারের কাছে ছিল না। প্রমাণ চান, নাম, ঠিকানা, পরিবারের সবকিছু সব আমি দিয়ে দেবো। ফলে অন্য একজনের কাছে তার স্ত্রী সেই এই কথা জানার পরে অন্য একজন লোক তাকে 15,000 টাকা দেওয়ার পরে এই ঢাকা থেকে সেই লাশ নেওয়া যাওয়া হয়েছে সেই কনস্টেবল। এরকম দুঃখজনক ঘটনা অনেকগুলো ঘটেছে। আমরা পুলিশ যে সকল অপকর্ম করেছে সেই অপকর্মগুলোর সমস্ত ডিটেলস আমরা জোগাড় করছি এবং আমরা আবেগ তৈরি করছি, কিন্তু পুলিশের মধ্যেও ঠিক এইভাবে হোয়াটসঅ্যাপে, ফেসবুকে তাদের মধ্যে যে ইন্টারনাল গ্রুপগুলোতে আছে তাদের বিরুদ্ধে যে নৃশংসতাগুলো চালানো হচ্ছে, সেখানে চালানো হয়েছে সেই জিনিসগুলো নিয়ে কিন্তু তারা ক্রমশ বিক্ষুব্ধ হয়ে উঠছে, এবং যখনই তারা সুযোগ পাবে তখনই কিন্তু এইগুলো নিয়ে মামলা করবে। আর মামলা করবে কাদের বিরুদ্ধে? যারা এই আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন। এই কথাই ডক্টর পিনাকি বলেছেন। এই কথাটা আমি অনেক আগে বলতে চেয়েছিলাম, কিন্তু দেশের এই অবস্থাতে আমি যদি বলি তাহলে অনেকে জাস্ট সেটাকে স্বাভাবিকভাবে গ্রহণ করতে পারবে না। এই জন্য ডক্টর পিনাকির যে
ডক্টর বলি মাঝে মধ্যে, সে বোধহয় পিএইচডিও করতে যাচ্ছে। তো তার মুখ দিয়ে আসার পর আমি এই কথাটা নিরাপদ নিশ্চিন্তে বলতে পারলাম যে থানাগুলো, অর্থাৎ বাংলাদেশে প্রায় 400 থানা ভাঙচুর হয়েছে। এরপরে 400 থেকে 500 গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। তো যেখানে ময়লার গাড়ি পোড়ানোর জন্য মির্জা ফখরুল সাহেবকে জেলে যেতে হয়েছে, পুলিশের গাড়ি নয়, ময়লার গাড়ি। তো সেখানে পুলিশের 400 গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। এটার জন্য আপনি কি মনে করেন মামলা হবে না? পুলিশের কি এই অবস্থা থাকবে? অবশ্যই মামলা হবে। এবং সেই মামলায় কারা আসামি হবে? থানায় যে আগুন দেওয়া হয়েছে